সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ টক শোতে। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, মাদক একটি ভয়াবহ বিভীষিকার নাম। আমরা জানি ছোট থেকে বড়, শিক্ষিত কিংবা অশিক্ষিত, এমনকি নারীরাও আজকাল মাদকের ভয়াবহ ছোবলে আক্রান্ত। মাদকাসক্ত ব্যক্তি পরিবারের জন্য যেমন বোঝা, তেমনি সমাজের জন্য হুমকি স্বরূপ। মাদকাসক্ত ব্যক্তির পুরোপুরি চিকিৎসা যেমন দরকার, তারপরে মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনও ঠিক ততটাই জরুরি। তাই আজ আমরা আমাদের অনুষ্ঠানে বিষয়বস্তু চূড়ান্ত করেছি মাদক নির্ভরশীলতা চিকিৎসায় মুক্তি। সৌজন্যে রয়েছে বারাকা বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র। আমাদের আজকের এই আলোচনায় অতিথি হিসেবে আছেন ব্রাদার নির্মল ফ্রান্সিস গোমেজ, সিএসসি, পরিচালক, বারাকা সাভার, ঢাকা; ডাক্তার রাহিনুল ইসলাম, আবাসিক মনোচিকিৎসক, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, তেজগাঁও, ঢাকা; ডক্টর লিপি গ্লোরিয়া রোজারিও, এডুকেশন ও কাউন্সিলিং সাইকোলজি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালক, হিলিং হার্ট কাউন্সিলিং ইউনিট। আপনাদের সবাইকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথমেই ডক্টর লিপির কাছে চলে যাচ্ছি। আমরা জানি যে মাদক বলতে আমরা সাধারণত তামাক, ইয়াবা, ফেন্সিডিল এই জাতীয় জিনিসকেই আসলে বুঝি। মাদক নির্ভরশীল আসলে দেখা যাচ্ছে যে মানুষ দিন দিন হয়েই যাচ্ছে। সেটির পেছনে আসলে কারণ কি? সহজলভ্যতা নাকি অন্য কোনো কিছু? সে বিষয়ে প্রথমে জানবো। আচ্ছা, যদি আমরা জানতে চাই আসলে মাদক দ্রব্য কী কারণে মানুষ নিচ্ছে, আপনি যেটা বলেছেন যে সহজলভ্যতা, এটা একটা প্রধান কারণ। এছাড়াও আরও যে কারণগুলো আছে সেগুলো হচ্ছে মানুষের মধ্যে প্রচণ্ড হতাশা নিরাশা কাজ করছে। বিশেষভাবে যারা ছাত্রছাত্রী আছে তারা পড়াশোনার পর চাকরি পাচ্ছে না। তারপর হচ্ছে যারা পরিবারে আছে বিভিন্ন লস, অর্থাৎ কোনো কিছু তাদের একটা ক্ষতি হয়েছে, হতে পারে তাদের সম্পর্কের ক্ষতি, কিংবা হতে পারে তাদের কোনো অর্থ সম্পদের ক্ষতি, সেটা হতে পারে কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স, সেটা হতে পারে। এছাড়াও আমরা দেখি যে রাস্তাঘাটে যারা পথশিশু আছে তারাও মাদক গ্রহণ করে, কিংবা ভাসমান যারা পতিতা আছে তারাও মাদক দ্রব্য গ্রহণ করে। আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা করতে যাচ্ছি। আমরা ডাক্তার রাহিনুল আপনার কাছে চলে আসছি। আমরা জানি যে মাদক গ্রহণকারী ব্যক্তিদের অনেক ক্ষেত্রে ডায়াবেটিস বা হার্টের রোগী যারা আছেন তাদের সাথে অনেক রকমভাবে তুলনা করা হয় যে একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া চলমান থাকতে হয়। কেন চিকিৎসা দিতে হয়? মৌলিক শর্ত হচ্ছে যেহেতু একটা রোগ বা ব্যাধি, সেজন্য চিকিৎসা লাগবে। কিন্তু সমস্যা হলো এই, সাধারণত যে সমস্ত রোগগুলোকে আমরা রোগ হিসেবে চিনতে পারি তখন কিন্তু আমাদের চিকিৎসা নেওয়াটা সহজ হয়। উল্টোভাবে বলতে গেলে এমন কোনো যদি নাটকীয় চিকিৎসা থেকে থাকে একটা সমস্যার, যে আমরা চিকিৎসা দিলাম সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারেন যে এটা একটা রোগ। কিন্তু মাদকের ফলাফল হিসাবে যে মানসিক রোগটা হয়, যেটাকে আমরা বলছি মাদক ব্যবহার রোগ বা ব্যাধি বলছি, এই রোগের প্রকাশটা কিন্তু খুবই বলা যেতে পারে খুবই দীর্ঘমেয়াদী এবং খুব ধীরে ধীরে এটাকে একজন মানুষকে গ্রাস করে। একজন ডায়াবেটিসের রোগী ধরা যাক, তাকে আমরা চিহ্নিত করলাম। আমাদের অনেক কিন্তু খুব বয়স্ক বাবা মারা কিন্তু আছেন ডায়াবেটিসের রোগী, যিনি দেখা যাচ্ছে নিজের ঘরে নিজের বাসায় রাত 2টোর সময় চুরি করে ফ্রিজ খুলে উনি একটি মিষ্টি খাচ্ছেন, অথচ উনি কিন্তু কোনদিন আগে হয়তো মিষ্টি পছন্দই করতেন না, তাই না? আমরা কিন্তু তার উপর অতখানি রাগ করছি না, অথচ এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে হচ্ছে একটা ল্যাপস, মানে উনি ওনার মিষ্টি খাওয়ার কথা ছিল না, উনি খেয়ে ফেললেন। একই বৈশিষ্ট্য থাকে কিন্তু হচ্ছে মাদকের রোগীর ক্ষেত্রে, যে আমরা চিকিৎসা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তির পরে বাসায় যাওয়ার পরে কেউ 1 মাস 2 মাস পরে আবার মাদক নিয়ে ফেলে। এটাকে কিন্তু আমরাও যদিও বলি ল্যাপস, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ডায়াবেটিসের রোগীর মিষ্টি খাওয়ার ক্ষেত্রে আমরা যতটুকু না রাগ করি, তার থেকে বোধহয় শতগুণ বেশি আমরা রাগ ঘৃণা করি কিন্তু আমাদের এই রোগীদের ক্ষেত্রে। আমরা এই বিষয়গুলো নিয়ে আসছি আবারও আপনার কাছে। আমি ব্রাদার নির্মল আপনার কাছে চলে আসবো। আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে দীর্ঘমেয়াদে পুনর্বাসন ভিত্তিক মাদক নির্ভরশীলতার যে চিকিৎসা প্রক্রিয়া, সেটি কিভাবে শুরু করে থাকেন আপনারা? ধন্যবাদ জানাই আপনাকে এই প্রশ্নের জন্য। খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে মাদকাসক্তি চিকিৎসার যে দীর্ঘমেয়াদী প্রকল্প, সেটা কিভাবে আসে তার ইতিহাসটা সবারই জানা উচিত। মাদক আর মানুষ মনে হয় সহযাত্রী, এবং দুটোই দিয়ে, এই জন্য মাতৃত্ব মনে হয় আছে। সব কিছু মিলিয়ে মাদকের ব্যবহার সেই আদিযুগ থেকেই ছিল, কিন্তু বাংলাদেশে এটার প্রভাবটা বেশি পড়েছে 80-র দশকে, বিশেষ করে 84-85 সালের দিকে, যখন নাকি হেরোইন বাংলাদেশে প্রথম আসে। সবচেয়ে ভয়ানক রূপ ছিল চট্টগ্রাম, নারায়ণগঞ্জ
ঢাকা এই অঞ্চলগুলিতে। আর তখন এই তেজগাঁও রেল স্টেশনের আশেপাশে, তেজগাঁও গির্জার পাশে, ফার্মগেট ব্রিজের নিচে, আসাদ গেট টাউন হলে তখন হলি ক্রস ব্রাদারগণ প্রথমে চিন্তা করলো যে তাদের জন্য কী করা যায়। তাদের সঙ্গে যোগ দিয়েছেন হলি ক্রস কলেজের 2জন সিস্টার, তারা মিশনারি সিস্টার। তাদের সঙ্গে যোগ দিয়েছেন 2জন অভিভাবক যারা ভুক্তভোগী, যাদের সন্তান ওই পথে চলে গিয়েছে। আর তখন কিন্তু বাংলাদেশ সরকার মাদক আছে বাংলাদেশে সেটাকে রেকগনাইজ করেনি, এবং আসক্ত আছে সেটা তো পরের কথা। তারপর তারা বসে একটা কমিটি করলেন 10 সদস্যের, যে আমরা কী করতে পারি। আর একজন ব্রাদার, যিনি আমেরিকান ব্রাদার রোনাল্ড রাহুজাল, যার নাম অনেকে শুনেছেন, ওনাকে পাঠানো হয় কলকাতায়। উনি ওখানে গিয়ে চিকিৎসা কেন্দ্র দেখে নার্কোটিক অ্যানোনিমাস, যেটা এনএ বলি, সেই পদ্ধতিটা নিয়ে আসেন। আচ্ছা। আর 1988 সালে প্রথম 1 জুলাই গাবতলীতে একটা গ্রামে, হরিরামপুর বলে একটা গ্রাম আছে, যেখানে একটা মাটির ঘর ভাড়া নিয়ে 6 জন রোগীকে নিয়ে যাত্রা শুরু হয়। আর আজকে সেই বারাকা সাভারে আছে এবং আমাদের অনেক শাখা প্রশাখা আছে। এখানে একটা বিষয়, আমাদের ব্রাদারদের চিন্তা ছিল যে মানুষের যেমন স্বাভাবিক চিকিৎসার একটা অধিকার রয়েছে, মাদকাসক্ত যারা তারাও অসুস্থ, তাদের চিকিৎসার অধিকার রয়েছে, এটা মানবাধিকার। এই জন্য আমাদের বারাকার স্লোগান হলো যে একজন আসক্ত অসুস্থ, কিন্তু পাগলও নয়, খারাপও নয়। আমাদের আরেকটা স্লোগান হলো আমি পারি না, আমরা পারি, সৃষ্টিকর্তার সাহায্যে। মূলত এইভাবেই বাংলাদেশে 88 সালের 1 জুলাই মাদকাসক্তির একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া শুরু হয়। আচ্ছা, বারাকার কার্যক্রম নিয়ে আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। আমরা ডাক্তার রাহিনুল আপনার কাছে চলে আসছি। আপনি যেরকমটা বলছিলেন যে অভিভাবকরা বুঝতে আসলে অনেক দেরি করে ফেলে যে তার সন্তান মাদকাসক্ত, সেটি বুঝতে 5 থেকে 6 বছর লেগে যায়। তো এই যে তাদেরকে 5-6 বছর পরে আপনাদের শরণাপন্ন হয়, আপনি একজন মনোচিকিৎসক হিসেবে আছেন, আপনারা আসলে এই চিকিৎসা পদ্ধতিটা কি হয়ে থাকে? একটা বাধা কাজ করে সবার আগে অভিভাবকের মধ্যে। সবাই আমরা মনে করতে পছন্দ করি যে এটা অমুকের ছেলের সমস্যা, ওর সাথে মিশে আমার ছেলেটা খারাপ হয়েছে। বা ধরা যাক হচ্ছে অনেকে তারা বিয়ে দিয়ে দেন গার্জিয়ানরা, এর মধ্যে কেউ কেউ বিদেশে পাঠিয়ে দেন, কেউ কেউ ব্যবসা ধরিয়ে দেন। সব কিছু যখন ফেল করে, ডিভোর্স হয়ে যায়, মামলা মোকদ্দমা একটা হয়ে যায়, বিদেশ থেকে ফেরত আসে, তখন সাধারণত আমাদের কাছে আসেন। একটা কথা বলা খুব জরুরি, আমরা যাদেরকে নিয়ে এখন কথা বলছি তারা কিন্তু এই মানসিক রোগটার গুরুতর মাত্রার মানুষ। আমি যে বিষয় নিয়ে বলতে চাই, গুরুতর মাত্রার রোগী মানে যিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন, যিনি আগ্রাসী আচরণ করছেন, তার সামাজিক, পারিবারিক, পেশাগত প্রত্যেকটা জায়গায় তার এলোমেলো হয়ে গিয়েছে। উনি দেখা যাচ্ছে দিনে 4 বার মাদক নেন, 5 বার মাদক নেন, ওনার দিনে কাঠামোর মধ্যে এটা ঢুকে গেছে, এবং মাদক না নিলে তার ভয়াবহ রকম একটা কষ্ট হয়। আর একটা ব্যাপার হলো, কেউ কিন্তু একটা মাদক নেন না, আসলে তারা কিন্তু 2-3টে মিলে কিন্তু ককটেল করেন, লক্ষণগুলো এই জন্য মিক্সড হয়ে আসে। সহজভাবে, মানবিকভাবে, মেডিকেল এথিক্স মেনে, নিরাপত্তা নিশ্চিত করে, ডক্টর নার্সের উপস্থিতিতে আমরা কিছু ওষুধ ব্যবহার করি এবং এক ধরনের কি বলা যায় একটা শান্ত পরিবেশ নিশ্চিত করি, তাকে এই দৈনন্দিন যে ডোজ মাদকের সেখান থেকে সরিয়ে প্রাথমিকভাবে তাকে স্টেবল করার জন্য। এখানে আমাদের সময় লাগে সাধারণত 10 থেকে 14 দিনের মতন সময় লাগে। খুবই গুরুতর পর্যায়ের রোগীর ক্ষেত্রে কখনো সময় লাগতে পারে 1 থেকে 1.5 মাসের মতন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে, যখন আমরা একজন রোগীকে প্রথম দাওয়াত দিচ্ছি যে মনে হয় আপনার একটা সমস্যা আছে, আপনার চিকিৎসা লাগবে, চিকিৎসা শুরু কিন্তু সেখান থেকে। এই দাওয়াতটা দেওয়া থেকে রোগী আমার সেন্টারে বা যে কোনো একটা জায়গায় ভর্তি হওয়া, চিকিৎসা নিতে আসতে কারো সময় লাগতে পারে 1 বছর বা 2 বছর, কিন্তু চিকিৎসা শুরু হলো কিন্তু সেখান থেকে কিন্তু শুরু হলো। আরেকটি ধাপ, স্বেচ্ছায় ভর্তি, ইচ্ছার বিরুদ্ধে ভর্তি। আমাদের আইনে এটা কাভার করে, মানসিক স্বাস্থ্য আইন 2018তেও এখানে অপশন আছে, এবং পরবর্তীতে যে আইটি আইন আছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, তার একটা বিধিমালা আছে। এই দুটোর মধ্যে কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে ভর্তির অপশনটা রাখা আছে, পৃথিবীর অন্যান্য দেশের মতোই। কেন আছে? কারণ এই রোগে গুরুতর পর্যায়ে রোগী কিন্তু বিশ্বাস করেন, মনে করেন তার কোনো সমস্যা নেই, এবং উনি নিজের জীবনের জন্য হুমকি হিসেবে আবির্ভূত হতে পারেন, তিনি কিন্তু ওনার পরিবারের জীবনের জন্য হুমকি হতে পারেন এবং সমাজের জন্য হতে পারেন। একজন ড্রাইভার যদি ধরা যাক হচ্ছে উনি প্রচণ্ড পরে মাদক নিয়ে উনি একটি ট্রাক চালাচ্ছেন, উনি নিজের জন্য ঝুঁকি, রাস্তা যারা হার্ট অ্যাটাক করছেন তাদের জন্য একদম ঝুঁকি। আর আমাদের ডিটক্সের পরে ভর্তি তো হলো 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে, এর পরেটা শুরু হয় কিন্তু আমাদের হচ্ছে রিল্যাপস প্রিভেনশন কার্যক্রম।
যেটাকে অনেকে আমরা বাংলা করেছি পুনঃপতন, এক কথা এটি একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যেটা শুরু হবে একজন রোগীকে চিহ্নিত করার মাধ্যমে। যেমন আপনি ডেন্টিস্টে কিন্তু বলতে পারেন প্রথম দাঁত দেখে আপনার মনে হচ্ছে আপনার দাঁতে এই যে সমস্যাটা, এর মূল কারণ মনে হচ্ছে মাদক। এই যে উনি প্রথম তাকে বললেন, চিকিৎসা সেখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হলো। এরপরে আছে আমাদের বহু যাত্রা, আর হলো আছে উত্থান পতন। বাড়ি যাওয়ার পরে কিন্তু একবার দুবার গুরুতর মাত্রা রোগীরা রিল্যাপস করবেন না, আমি আমার অভিজ্ঞতা বলতে পারি, এটা হতেই পারে না। এটা একটা প্রক্রিয়া, এটা চিকিৎসা শেষ নয়। এই রিল্যাপসটাকে আমরা কীভাবে ম্যাচ করতে পারবো তার উপর নির্ভর করবে আমাদের রোগী সুস্থতা পৌঁছবে কিনা। আচ্ছা, সংক্ষেপে এই পর্যন্তই বলছি আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আসছি আপনার কাছে। এবার ডক্টর লিপি আপনার কাছে চলে আসবো। আমরা প্রতিবারই দেখছি বিভিন্নভাবে বলা হচ্ছে যে মাদককে নিষিদ্ধ করা হচ্ছে বা মাদককে না বলুন, এরকম স্লোগান দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও মাদক গ্রহণের যে প্রবণতা সেটি কিন্তু মানুষের মধ্যে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেটির পেছনে কি কারণ? ক্রমাগত বৃদ্ধি পাওয়ার পিছনে যে কারণগুলো আছে, একটা হচ্ছে যে যদি আমরা টিনেজারের কথা বলি বা স্টুডেন্ট লাইফ যারা আছে, স্টুডেন্ট লাইফে আছে, পিয়ার প্রেশার যে একটা আছে, অনেক সময় মনে করে যে আমাকে মাদকটা নিতে হবে, কারণ আমি যদি না নেই তাহলে আমি ওই গ্রুপে বিলং করি না। তাহলে অনেক সময় অ্যাকসেপ্টেন্সের জন্য এই মাদক গ্রহণ করা হয়। আবার এটাও দেখা যায় যে পরিবারে পিতামাতা বা অন্য সদস্য যারা আছে তারাও আইডেন্টিফাই করতে পারছে না যে তাদের একজন সন্তান মাদক গ্রহণ করছে, কারণ তারা খেয়াল করছে না যে তাদের সন্তানদের মধ্যে আচরণের পরিবর্তন আসছে। যখন আইডেন্টিফাই করতে পারে না এবং সন্তান মাদক নিতেই থাকে, তখন তার এই যে মিসবিহেভিয়ার, এটার জন্য সে রিওয়ার্ডেড হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাহলে সেখান থেকে বের হওয়ার তার কোনো ইচ্ছা থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে সহজলভ্যতা, যেটা আমি প্রথমে বলেছিলাম, সমাজের লোকজন তেমন কিছু বলছে না, ওরা ওদের মতো করে নিচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না, বলছে না যে এটা করা যাবে কি যাবে না, এরকম কোনো নিয়ন্ত্রণ নেই। তারপর আবার অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো একটা খারাপ কাজ করার জন্য, যেমন আমার কাজের অভিজ্ঞতা যেটা দেখেছি, যে অনেক সময় চুরি করার সময়ই মাদক গ্রহণ করে, বা ডক্টর যেটা বলছে ড্রাইভিং করার সময় মাদক গ্রহণ করছেন। তাহলে বিভিন্ন কারণে এই চুরি করার সময় যে মাদকটা নিচ্ছে, তখন তারা নিচ্ছে যে তাদেরকে মারধর করে যে তার ব্যথাটা না পায়। তাহলে এক একজন এক এক উদ্দেশ্য নিয়ে মাদকটা গ্রহণ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনা করতে যাচ্ছি, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ আমাদের আজকের টক শোতে। আমরা কথা বলছিলাম মাদক নির্ভরশীলতা চিকিৎসায় মুক্তি নিয়ে। ব্রাদার নির্মল, আমি এবার আপনার কাছে চলে আসবো। আমরা কথা বলছিলাম বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে বারাকার যেসব কার্যক্রম আছে সেগুলো নিয়ে। আপনি যদি আমাদের বিস্তারিতভাবে বলতেন। আবার আপনাকে ধন্যবাদ জানাই। ডাক্তার মহোদয় বলেছেন যে একটা আসক্ত ব্যক্তির অনেকগুলি ক্ষতি হয়। উনি প্রথম বলেছেন যে ব্যক্তিগত ক্ষতি, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, আধ্যাত্মিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, আর্থিক ক্ষতি, সামাজিক ক্ষতি, আরও তালিকা করলে আমরা আরও লম্বা করতে পারবো। মূলত যেহেতু ক্ষতির পরিমাণ অনেক, সেই জন্য কোনো সুনির্দিষ্ট একটা পদ্ধতি দিয়ে তার চিকিৎসা পরিপূর্ণ হয় না, সুস্থতা আসে না। যার কারণে বর্তমানে বিশ্বে স্বীকৃত মূলত তিনটা পদ্ধতি রয়েছে। একটা হলো ডিজিজ মডেল, একটা হলো এনলাইটেন মডেল, আর একটা হলো NA, নার্কোটিক্স অ্যানোনিমাস। এই তিনটি মডেলকে সমন্বিত করে একই সাথে আমার সুযোগ হয়েছিল দেশের বাইরের কিছু রিহ্যাব সেন্টার ঘুরে তাদের বর্তমান কার্যকলাপ দেখার, যেগুলিকে নিয়ে আমরা এখন যে মডেলটা ফলো করছি বারাকায়, সেটা হলো ইন্টিগ্রেটেড মডেল। এখন দেখা যায় বিশ্বে মাদকাসক্ত রোগীদের মধ্যে মোটামুটি 90 আপ মানসিক সমস্যা হয়ে যাচ্ছে কেমিক্যাল চেঞ্জের কারণে। তো মানসিক সমস্যা হলে পরে সাইকোলজিস্ট দরকার, সাইকিয়াট্রিক দরকার, মেডিসিন দরকার। সেই বিষয়গুলির পাশাপাশি তাকে যদি যথেষ্ট মোটিভেশন দেওয়া না যায় সেই জীবন থেকে ফিরে আসার, তাহলে সম্ভব না। তাহলে মোটিভেশনাল ক্লাস যে ধর্মেরই হোক, সেজন্য নিয়মিত সৃষ্টিকর্তার কাছে সাহায্য চায় এবং তার উপর সারেন্ডার করে। এবং সবশেষে আমরা যে কাজগুলি করি, ওখানে পারিপার্শ্বিক যে পরিবেশ, খেলাধুলা, কাজকর্ম, সৃজনশীল কাজ, এমনকি সেন্টারে আমাদের এখন হরিণ আছে, তারা হরিণের যত্ন করে, কুকুর আছে, বিড়াল আছে, মুরগি আছে, হাঁস আছে, ছাগল আছে, বাগান আছে, তাদেরকে আমরা নানা সময়ে সম্পৃক্ত করি যেন মানসিক একটা উন্নয়ন হয়। আর শেষে খেলাধুলা তারা খুব মিস করে,
কারণ পরিবারে সেই সুযোগটা পায় না। তার পাশাপাশি আমরা যে কাজটা করি, তার আত্ম উন্নয়নের পাশাপাশি তার পরিবারের সাথে যেই দ্বন্দ্বগুলি ছিল, বিচ্ছিন্নতা ছিল, যেই বিষয়গুলিতে কষ্ট দিয়ে আসছে, পরিবারের সব শেষ করে দিয়ে আসছে, সেইখানে প্রতি সপ্তাহে ফ্যামিলি কাউন্সিলিং যেন সম্পর্কটা ডেভেলপ করে। তাহলে পরিবারের সাথে সাথে সম্পর্ক ভালো না হয়, সে এখান থেকে সুস্থ হয়ে গেলেও তাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না আগের, মানে নতুন করে আগের মতোই দেখবে। তাহলে এখানে আমরা যেই চিন্তাটা করি সেটা হলো যে আমরা বুঝি যে মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, আর আমরা বলি বারাকা জীবন ফিরিয়ে দেয়, নতুন জীবন। শেষে যেটা বলি যে তারা যায়, যখন ফিরে যায় তখন তারা পুনরুত্থিত, যেখানে জীবন চলে গিয়েছিল সেখান থেকে নতুন জীবিত হয়ে আবার বাড়িতে যায়। যাওয়ার সময় আমরা বারবারই বলি, লিভ অল ইউর ওয়ারিজ বিহাইন্ড অ্যান্ড টেক হোপ। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি। ডাক্তার রাহিনুল্লাহ, আপনার কাছে ফিরে আসছি। চিকিৎসায় কি আদৌ মুক্তি মেলা সম্ভব কিনা সে বিষয়ে জানবো, এবং আমরা অনুষ্ঠানের শুরুতে যেরকম বলেছিলাম যে মাদকের চিকিৎসা যতটা জরুরি, পুনর্বাসনও ঠিক ততটাই জরুরি। পুনর্বাসন বলতে আসলে আমরা কি বুঝবো? দুটি প্রশ্ন থাকলো আপনার কাছে। পুনর্বাসন শব্দটা সহজভাবে বলা যেতে পারে এইভাবে, এই রোগের ক্ষেত্রে এই রোগীদের কিন্তু যে এক ধরনের অদক্ষতা বলি বা আমরা যদি বলি ডিসএবিলিটি বলি, অক্ষমতা বলি, সেটি কিন্তু দৃশ্যমান নয়। আমার ক্ষেত্রে যদি আমি এই মুহূর্তে বলি, আমি একটু চশমা পড়েছি, তার মানে হচ্ছে আমি চশমা ছাড়া দূরের জিনিসপত্র ভালোভাবে দেখছি না, এটি আমার একটা অক্ষমতা, এটি আমি ঠিক করেছি, স্বাভাবিকভাবে দেখছি চশমাটা ব্যবহার করে, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমাকে। কিন্তু মাদক ব্যবহার রোগীর ক্ষেত্রে কিন্তু তা কিন্তু হয় না। তার অক্ষমতাটা হচ্ছে তার ভেতরে, সে মনোযোগ দিতে অক্ষম, সে দায়িত্বশীলতার সাথে কাজ করতে অক্ষম, দীর্ঘক্ষণ ধরে সে দাঁড়িয়ে থাকতে পারে না, এবং কোনো একটা কাজে দীর্ঘদিন ধরে সে লেগে থাকতে পারে না, তার আবেগের কোনো ধরনের নিয়ন্ত্রণ তার নাই, যে কোনো কিছু চাওয়া মাত্রই তার চাই, সঙ্গে সঙ্গে উনি না পেলে উনি অনেক রকমভাবে আচরণ করেন, অল্পতে খুব রেগে যান, মানে আবেগ নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই অক্ষমতাগুলো কিন্তু অতটা দৃশ্যমান না। এটা চিকিৎসাটা নিজেই কিন্তু একটা পুনর্বাসন। এর পাশাপাশি ধরা যাক তাদেরকে কি আমরা বিশ্বাস করি? দাদা কিন্তু বলছিলেন যে সামাজিক ক্ষতি হয়, তাদেরকে কিন্তু সত্য কথা যদি বলেন যে আমার পেটে ব্যথা হচ্ছে, আমাদের অনেক ডক্টর কিন্তু বলবেন সে নিশ্চয়ই অভিনয় করছে। তার মানে কি? ডক্টর তাকে বিশ্বাস করতে পারছেন না, তার বাবা মাও তাকে বিশ্বাস করতে পারছেন না। আমাদের চিকিৎসা নেওয়ার পরে যখন আপনি ডক্টর তাকে বিশ্বাস করতে পারবেন, তার 2 ঘন্টা দেরির পর মা যখন তাকে বিশ্বাস করতে পারবেন আমার ছেলের পথে বিপদ হয়েছে, তাহলে আমরা বলবো ডক্টরের দৃষ্টিকোণে তিনি পুনর্বাসিত হয়েছেন, মার দৃষ্টিকোণ থেকে তিনি পুনর্বাসিত হয়েছেন। সহজভাবে আমি যদি সামারি করি, পুনর্বাসন মানে কিন্তু আলাদাভাবে শুধুমাত্র কোনো পেশাদার প্রশিক্ষণ নয়। পুনর্বাসনটা সব কিছু মিলে চিকিৎসা নিজেও একটা পুনর্বাসনের খুব গুরুত্বপূর্ণ অংশ, এবং এটি একটি ধারাবাহিক ব্যাপার। এটি কখনো দিনক্ষণ দিয়ে বলে দেওয়া সম্ভব নয় আমি 2 মাসের চিকিৎসা দিলাম পুনর্বাসন হয়ে গেছে, বা ভর্তি আছে তার মানে তাকে আমি পুনর্বাসন করছি। এটি একটা ধারাবাহিক প্রক্রিয়া। আজকে আমাদের সাথে আমাদের এডুকেশন কাউন্সিলর উনি আছেন, ওনারা যে কাউন্সিলিং সেবাটা দিচ্ছেন, এটাও একটা পুনর্বাসনের খুব গুরুত্বপূর্ণ অংশ। আমার দিক থেকে এই পর্যন্ত। আর আমি আরেকটি প্রশ্ন রেখেছিলাম যে চিকিৎসায় মুক্তি মেলা আদৌ সম্ভব কিনা। ডায়াবেটিস যেমন নিরাময়ের যোগ্য না, নিয়ন্ত্রণযোগ্য এবং চিকিৎসার যোগ্য, এটিও তেমনি। যিনি একবার তীব্রভাবে মাদক আসক্ত হয়েছেন, গুরুতর মাত্রার রোগীতে রূপান্তরিত হয়েছেন, তিনি যদি পরবর্তীতে 40 বছরে বাঁচেন, তাকে প্রতিদিনই কোনো না কোনো ফর্মে তাকে যুদ্ধ করে সুস্থ থাকতে হবে। তবে এটা ঠিক, চিকিৎসার প্রথম বছরে তার যুদ্ধটা থাকে অনেক কঠিন, দ্বিতীয়বার যত তার রিকভারিং এর বয়স বাড়তে থাকে, যুদ্ধটা তত সহজ হয়ে যায়। আমরা আবারও আসছি আপনার কাছে। ব্রাদার নির্মল, আমি আপনার কাছে চলে আসব। পুনর্বাসন কেন্দ্রগুলো পরিচালনার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়, আমরা যেরকমটা বুঝেছি। কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করেছেন এর মধ্যে? চ্যালেঞ্জের কথা বললে হয়তো সারাদিন লাগবে, কারণ অনেক চ্যালেঞ্জ। প্রথমত হলো প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জ বা রাষ্ট্রীয় চ্যালেঞ্জ। আমাদের সুনির্দিষ্ট কোনো নীতিমালা আপগ্রেডেড হয়নি এখনও রাষ্ট্রীয়ভাবে। দ্বিতীয়ত, এই সেন্টারগুলি চালানোর জন্য আমরা আমাদের নিজেদের আবিষ্কৃত অভিজ্ঞতালব্ধ বিষয়গুলি দিয়ে চলছি। দেশে স্বীকৃত এবং আপগ্রেডেড কোনো চিকিৎসা পদ্ধতি এখনও হয়নি। আমাদের দেশে ভালো একটা গবেষণা কেন্দ্র বা ইনস্টিটিউট নেই যেখান থেকে গবেষণা করে বর্তমান অবস্থায় নতুন নতুন ড্রাগ আসতেছে সেগুলি সম্পর্কে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর আমরা সেগুলি ডিল করব।
যেমন ধরেন গত কয়েক বছরে নতুন অনেকগুলি ড্রাগ এসেছে না, আমরা নাম শুনেছি, যেমন একটাই বলি আইস। কারণ আইস কি আমরা তো মনে করছি কি জানি, কিন্তু এটার ফলে কি হয়, কিভাবে এই রুগীটাকে ডিল করতে হবে, আপগ্রেডেড কিছু নাই রাষ্ট্রে, এবং একটা ইনস্টিটিউট নেই যেখানে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে প্রশিক্ষণ নিব। এটা হলো প্রাতিষ্ঠানিক। সামাজিক সমাজ এখনও, ডাক্তার মহোদয় বলছেন, সিস্টার বলছেন, সমাজ এখনও একজন আসক্ত ব্যক্তিকে সুস্থ হয়ে যাওয়ার পরেও কিন্তু ঠিক সুস্থ মানুষ হিসাবে গ্রহণ করে না। এটা সবচেয়ে বড় জিনিস। দ্বিতীয়ত, এই যে পারিবারিক যে স্টিগমা, বলতে চায় না কারো কাছে যে আমার সন্তান, আমার স্বামী বা আমার স্ত্রী বা আমার মেয়ে অ্যাডিক্ট। কখন বলে? ওই যখন গলায় ছুরি পড়বে তখন, একেবারে শেষ মুহূর্তে, যখন সব শেষ হয়ে গেছে। এই জন্য যেহেতু স্বীকার করে না, সেই ক্ষেত্রে আমাদের একটা বড় সমস্যা হলো যে আমরা যারা রোগী, যাদের চিকিৎসা প্রয়োজন, তাদেরকে পাচ্ছি না সেবাটা পৌঁছে দেওয়ার জন্য। দ্বিতীয় তার একটা সমস্যা হলো যে এখানে দিলে পরে কি মানুষ কি বলবে, এই জন্য দিতে চায় না। ডায়াবেটিস হাসপাতালে রোগীর অভাব নাই, রিহ্যাব সেন্টারে রোগী পাচ্ছি না। তার মানে কি, সমাজ এই রোগটাকে কিভাবে দেখে? আর্থিক সমস্যা। যখন একজন রোগীকে ভর্তি করতে নিয়ে আসি বা নিয়ে আসে, পরিবার দিয়ে যায়, ইতিমধ্যে কিন্তু সেই রোগী তার পরিবারের 12টা বাজিয়ে দিয়েছে। তার সামর্থ্য নাই যেই অর্থ খরচ হবে চিকিৎসার জন্য সেটা দেওয়ার। অন্যদিকে রাষ্ট্র আমাদেরকে পারছে না সেইভাবে আর্থিক সহায়তা দিতে। হোয়ারেজ আমরা কিন্তু রিহ্যাব সেন্টারগুলি চালাচ্ছি রাষ্ট্রকে সহায়তা করার জন্য। এগুলি লাভজনক কোনো প্রতিষ্ঠান না। রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের জনগণের জন্য আমরা এই কাজটা করতেছি ভলান্টারিলি। তারপর যদি বলি যে এই পারিপার্শ্বিক যে অবস্থা, আমরা এখন সবাই আতঙ্কে থাকি, ভয়ে থাকি, কখন জানি আমার সন্তানটা ওখানে চলে যায়। এর মধ্যে এখনই যদি 1 কোটি, 100 কোটি অসুস্থ হয়ে থাকে, আসক্ত হয়ে থাকে, এইভাবে যদি বাড়তে থাকে, তাহলে কি হবে? সামাজিক নিরাপত্তা কোথায় থাকবে? এটিকে কিন্তু একটি সমাজের একটি পর্যায়ে কিন্তু স্মার্টনেস হিসেবেও কিন্তু ধরা হয়ে থাকে, যে মাদক গ্রহণ করা একটা স্মার্টনেসের অংশ। আমরা এই স্মার্ট বাংলাদেশ চাই না। জি, আমরা মাদক মুক্ত স্মার্ট বাংলাদেশই চাই। ডক্টর লিপি, আপনার কাছে চলে আসছি। আপনার কাছে জানতে চাইবো যে পরিবারের একটি অবশ্যই ভূমিকা থাকে মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রে। অনেক পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায় মাদকাসক্ত ব্যক্তিকে দূরে সরিয়ে দিচ্ছে, সে ব্যাপারে আপনার কি মতামত? যেহেতু পরিবারের সন্তানই মাদকাসক্ত, তা পরিবারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। একদম সে মাদক গ্রহণ করছে কিনা সেটা আইডেন্টিফিকেশন থেকে একদম ট্রিটমেন্ট পর্যন্ত এবং ট্রিটমেন্ট পরবর্তী সময় পর্যন্ত পরিবারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। কারণ পরিবার থেকে আইডেন্টিফাই করতে পারবে যে আসলে তার সন্তান মাদক নিচ্ছে কিনা, যেটা ব্রাদার অলরেডি বলে গেছেন যে তারা শেষ মুহূর্তে আসে। এখন আমাদেরকে আসলে অনেক মানুষকে সচেতন করতে হবে যে এটা একটা ব্যাধি, একটা সমস্যা, একটা রোগ, এবং এটার চিকিৎসা করা যাবে। চিকিৎসার জন্য এখানে যেতে হবে, যেন সামাজিক যে ট্যাবু আছে সেটা ভেঙে তারা সঠিক সময়ে চিকিৎসা নিতে আসে। আরটা, যেহেতু মাদকের পিছনে আমরা অনেকগুলো কারণের মধ্যে বলেছিলাম কিউরিসিটি, কৌতূহল, এবং অন্যান্য মানসিক সমস্যা হতে পারে, হতাশা নিরাশা হতে পারে, বা কোনো একটা ক্ষতি বা কোনো একটা ট্রমা হতে পারে। সেক্ষেত্রে পরিবারের সদস্য, পিতামাতা যদি সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনে, তাদের সাথে একটা কনভারসেশন করে, তাদের কি জীবন কেমন হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করে, তাহলে মনে হয় যে অনেকটা তাদের হেল্প হয়। যখন তারা সুস্থ হওয়ার জন্য রিহ্যাবে যায় এবং সেখান থেকে যখন ফিরে আসে, তখন তো কিন্তু তার এই সুস্থতার জার্নিটা কন্টিনিউ রাখতে হবে। সেখানে পিতামাতা যদি আবার তাদেরকে মানে বকাঝকা করে এবং বলে যে তুমি অ্যাডিক্ট, আবার লেভেলিং করে দেয়, তখন কিন্তু তাদের মন খুবই খারাপ হয়। তাহলে এখন পিতামাতাকে প্রথমে তাদেরকে গ্রহণ করতে হবে আনকন্ডিশনালি, যে হ্যাঁ তুমি আসছো, তুমি একটা জার্নিতে আছো, আমি তোমার সাথে আছি। এইভাবে যদি আশ্বাস দেওয়া হয় সন্তানকে, মানে যিনি আগে ড্রাগ নিয়েছেন, অ্যাবিউজ করেছেন, তাহলে তার পক্ষে সুস্থ হওয়ার যে প্রক্রিয়া, বা ডক্টর বলছে যে সুস্থ হয় না, বাট তাদের যে নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তিনি থাকতে পারেন আর কি। এর জন্য পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাক্তার রাহিনুল ইসলাম, আপনার কাছে চলে আসছি। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি মাদক গ্রহণের সাথে মানসিক সমস্যা যেটি আছে সেটির একটি সম্পর্ক আছে। তো মানসিক সমস্যা বৃদ্ধির পেছনে আসলে কারণ কি মাদক গ্রহণের সাথে? কথাটা আসলে বলা যেতে পারে দ্বিমুখী সম্পর্ক আছে। মাদক জীবনে একবার দুবার বহুত মানুষই নেন, সবাই কিন্তু নিয়ন্ত্রণ হারান না।
যারা নিয়ন্ত্রণ হারান তাদেরকে আমরা বলছি মাদক ব্যবহার রোগী। আগে বলা হতো নির্ভরশীল, ডিপেন্ডেন্স বলা হতো, এখন আমরা বলছি ইউজ ডিসঅর্ডার বলছি আমরা, নামটা চেঞ্জ হয়ে গেছে। এটার হাত ধরে আসে কিন্তু অন্যান্য মানসিক রোগ আসে, যেমন বর্তমানে যেটা ব্রাদার বলছিলেন, যেটা আইএসের কথা বলছিলেন, ইয়াবার কথা বলছিলেন, ক্যানাবিস তো আছে। স্কিজোফ্রেনিয়া বা সিজোফ্রেনিয়া নামে একটি রোগ আছে, যেটা খুব একটা ভয়ঙ্করতম মানসিক একটি রোগ, যেক্ষেত্রে মানুষের বাস্তবতার সাথে সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। এটি আছে। এর হাত ধরে আসে বাইপোলার বলে একটি রোগ আছে, যেখানে মানুষ মাঝে মধ্যে নিজেকে অনেক বেশি বড় মনে করেন, বড় বড় কথা বলেন, ইত্যাদি ইত্যাদি। সহজভাবে বলতে পারি, বিশুদ্ধ পানি যেমন প্রকৃতিতে সহজে পাওয়া যায় না, তেমনিভাবে বিশুদ্ধ মাদক ব্যবহার রোগী আমি এখন পর্যন্ত দেখিনি। মাদক ব্যবহার রোগ আছে, তার সাথে যেমন বলতে পারি ব্যক্তিত্বের সমস্যা থাকবেই। ব্যক্তিত্বের সমস্যা নেই, এদের সংখ্যা অত্যন্ত কম মূল্যেই হয়। মোট কথা এটি একা থাকে না। রোগীর সাথে ডিল করার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে পরিবারের সাথে ডিল করা। যারা রিয়েল লাইফে এই ধরনের রোগীদের নিয়ে কাজ করেন, যারা আছেন, তারা অবশ্যই এটা অনুভব করবেন। এবং পরিবারকে যদি পরিবর্তন না করা গেলে, আমি যেটা বুঝেছি আমার চিকিৎসাগত অভিজ্ঞতায়, এই রোগীদের চিকিৎসার সুস্থতাটা আমি বলবো কখনোই অর্জন করা সম্ভব না। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ব্রাদার নির্মল, আপনার কাছ থেকে খুবই সংক্ষেপে জানতে চাইবো যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আসলে প্রত্যাশা কি? রোগীদের মানসিক রোগ সুস্থ করার পাশাপাশি সামাজিক মানসিক রোগ সুস্থ করতে হবে। অর্থাৎ রোগীর প্রতি এবং রিহ্যাব পদ্ধতির প্রতি, সেন্টারের প্রতি মানসিক অবস্থাটা চেঞ্জ করতে হবে। ডাক্তার রায়হানুর বলেছেন যে এটা হলো ডায়াবেটিস রোগের মতো, সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হবে। যা অভ্যস্ত হয়ে যায় সে পারবে, যে অভ্যস্ত হয় না সে পারবে না। তাহলে আপনারা সমাজের মানুষ যদি তাকে সুস্থ মানুষ হিসাবে গ্রহণ করে সহায়তা না দেন, সঙ্গে যাত্রা না করেন, তাহলে কিন্তু সে রিল্যাপস করবেই। সুতরাং তাকে সুস্থ জীবনে সুস্থ রাখার জন্য সমাজের ভূমিকাটা আমি মনে করি সবচেয়ে বড়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভবিষ্যতে আমরা সুযোগ হলে এই বিষয় নিয়ে আরও অনেক আলোচনা করব। দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমি জানি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা মাদক নির্ভরশীলতা, তার চিকিৎসা এবং পুনর্বাসন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন। আর আপনারা জানলেই আমরা অনুষ্ঠানের সার্থকতা খুঁজে পাবো। আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন।